নমস্কার বন্ধুরা, মোহন বেঙ্গলি টেলসে আজ আপনারা শুনবেন মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি কালজয়ী ছোট গল্প সতী। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। শুরু হচ্ছে মোহন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের সতী। রাস্তার ধারে একটা লোক মরে পড়ে আছে। আগের দিন পাড়ায় কেউ তাকে মরার আয়োজন করতে দেখেনি। তীর্থগামিনী পিসিকে হাওড়া স্টেশনের গাড়িতে তুলে দিয়ে প্রায় রাত 11টার সময় নরেশ বোধহয় শেষ বাসেই রাস্তার প্রায় ওখানটাতেই নেমেছিল। সে নাকি পাড়ার চেনা ঘেও কুকুরটাকে ঠিক ওইখানটাতেই থাবায় মুখ গুঁজে পড়ে থাকতে দেখেছিল। তাকে বাস থেকে নামতে দেখে কুকুরটা অতি কষ্টে উঠে এসে দাঁড়িয়ে লেজ নেড়েছিল। নরেশের বড় ভয় হয়েছিল, কুকুরটা পাছে কামড়ে দেয়। কাজেই সিদ্ধান্ত করা যায় যে রাত 11টার আগে লোকটা ঘেও কুকুরটার জায়গা বেদখল করে চিত হয়ে শুয়ে মরেনি। শিয়াল কুকুর ছাড়া রাত্রিবেলায় কেউ তাকে মরতে দেখেনি। ভোরে উঠে দেখা গেল রাত্রে কোথা থেকে এসে এইখানে শুয়ে মরেছে, কাউকে না জানিয়ে চুপি চুপি একা, জগতে এতটুকু অশান্তি সৃষ্টি না করে। কোমরে এক ফালি ন্যাকড়া জড়ানো, মরণেও লজ্জা বজায় রেখেছে, অথবা বলা যায় লজ্জা বজায় রেখে মরেছে। দেহটা অত্যাধিক শীর্ণ শুকনো, যাকে বলে কঙ্কাল সার। মাথায় একরাশ ধুলোয় মলিন রুক্ষ চুল, মুখে ইঞ্চিখানে গোঁপদাড়ি গজিয়েছে। ভাব দেখে অনুমান করা যায় যে লোকটা এককালে চুলও ছাঁটতো, দাড়ি গোঁপও কামাতো। 2-3 মাস এটা বাদ গেছে। গলায় সুতো দিয়ে ঝোলানো আস্ত সুপারির মতো কালো কাঠের সুন্দর বৈষ্ণবী খোলের মাদুলিরূপী নিদানটি পাঁজরের উপরে পড়ে আছে। বাঁহাতে কুনুয়ে 3টি মাদুলি, মানুষকে যা রোগ দুঃখ বিপদ আপদ থেকে ত্রাণ করে, গরিবকে বড়লোকও করে। ভূতনাথ বলে, রোগে মরেছে মনে হয় না, রোগে এমন চেহারা হলে আর উঠে আসতে হতো না, যেখানে শুয়েছিল সেখানেই মরতো। অভয় বলে, রোগে না মরলেও রোগেই মরেছে, যা ভাবছো তা চলবে না। এদেশে বাবা না খেয়ে কারো মরা বারণ। আমেরিকার গম আসছে, 2-4 মণ এসেও গেছে। বিমল বলে, না খেয়ে কেউ মরে না, যেই মরুক মরবার আগে হার্ট ফেল করে মরে। হার্ট ফেল করে মরা ছাড়া গতি নেই মানুষের। তোমরা বলবে স্টারভেশন। শচীন বলে, না বলাই উচিত, দেশের একটা মান সম্মান আছে তো, অন্য দেশে শুনলে ভাববে কি। নরেশ ছেলে মানুষ, একটু ভাবপ্রবণ। কেউ মরেছে শুনলেই তার কষ্ট হয়। নিজের চোখে মরণ দেখলে তো কথাই নেই। সে বিরস বিষণ্ণ মুখে বলে, খুন টুন হয়নি তো? খুন হয়েছে বই কি, নইলে জোয়ান বয়সে মানুষ মরে? ছোড়া টোড়া মেরে নয় না, তাহলে রক্ত পড়তো, বিষ টিস খেয়েছে। আরে বোকা, বিষ হোক আর যাই হোক, কিছু খেতে পেলে কি মরতো? অল্পে অল্পে বেলা বাড়ে। রেশন আনা, বাজার করা, ওষুধ কেনা ছাড়াও হাজারটা কাজে মানুষ এদিক ওদিক যায় আসে। রাস্তায় লোক চলাচল বাড়ে। বাস, লরি, মোটর গাড়ির হর্নের আওয়াজ অবিরাম হয়ে ওঠে। লোকে চোখ তুলে
মৃতদেহটার দিকে তাকায়, কেউ একটু দাঁড়ায়, কাছাকাছি কয়েকজন যারা দাঁড়িয়ে আছে তাদেরকে প্রশ্ন করে, কেউ তাকাতে তাকাতে চলে যায়। সময় নেই, উপায় নেই, স্পৃহা নেই। এক মুহূর্ত দাঁড়ালে হয়তো ফসকে যাবে আজও লাইনে দাঁড়িয়ে কয়েক ঘন্টা ধন্না দিয়ে জরুরি দরকারি জিনিসপত্র পাওয়া। হয়তো লেট হয়ে যাবে কাজে। অর্ধপুষ্ট অপুষ্ট শরীরে আর টানা যায় না বাঁচার লড়াই। খিদে ক্লান্তিতে ঘোলাটে মনের আকাশ, দুর্ভাবনার মেঘ ঢেকে গেছে সব কৌতূহল আর শ্মশান বৈরাগ্যের ব্যথাবোধ। খেদের অবিরাম বিদ্যুৎ ঝলকানিতে জ্বলে গেছে চাক্ষুষ মরণকেও খাতির করার স্বাদ। না, সত্যিকারের মরণকে নয়, সে মরণে তুচ্ছ করার স্বাদ থাকলেও সাধ্য কই। ওরা হলো ব্যস্ত বিব্রত কাজের মানুষ, এই দুর্দিনে সংসারের জোয়ালে জুড়ে দেওয়া মানুষ। কাজ নেই বলে বিব্রত বিষণ্ণ মানুষ কি কম? ভিড় তাই জমে। মুখে আহা বলে খুব কম লোকই। হৃদয়গুলি উদাসীন হয়ে গেছে বলে নয়। এরকম মরণ দেখে সহানুভূতি কি আর থাকে? অসহানুভূতি একটা গভীর বিরাগের রূপ নিয়ে ভিতরটা ঘুঁটে দেয়। রেশনের দোকানে আজ অসম্ভব ভিড়। নতুন হপ্তা শুরু হলো। রেশন নিয়ে গেলে তবে অনেকের বাড়িতে হাঁড়ি চড়বে, নইলে 5 শিকেশের চাল কেনা, নয়তো উপোস দেওয়া। মাসের এই শেষ হপ্তায় রেশন ছাড়া কজনের গত্যন্তর আছে? ঘড়ি আর ভিড়ের দিকে তাকালে ভরসা কমে আসে। মরাটার জন্যই যথাস্থানে খবর পাঠাবার ব্যবস্থা করতে দেরি হয়ে গেছে দীননাথ আর অভয়ের। মানুষটা এসে মরেছে একেবারে বাড়ির সামনে। ভাত খেয়ে আজ আপিস যাওয়া ঘটবে কি অভয়? দেখা যাক। লাইন দিতে হয় না। দোকানের টেবিলে কার্ডগুলোই পরপর ঘাড়ে চেপে লাইন দেওয়ার প্রতীক হয়ে স্তূপ হয়েছে। রেশন কার্ডে অদৃশ্য নারীর সুতো এঁটে বাঁধা। মানুষগুলো এলোমেলো ভাবে ছড়িয়ে দাঁড়িয়ে জটলা করতে পারে, তবে নিরুপায় হয়ে শুধু জটলা করাই সার। আশ্বিনের সকালের উজ্জ্বল মধুর আকাশ বাতাস প্রাণ কেন শারদোৎসবের ছোঁয়া আঁচ করতে পারে না কে জানে। দেখা যায় ছেলেকুলে একটা বউ এগিয়ে আসছে ক্লান্ত মন্থর পায়ে। খানিক এগিয়ে থেমে দাঁড়িয়ে কি যেন বলছে পথের ধারে দোকান অথবা বাড়ির মানুষকে। পরনের কাপড়খানা দেখে তফাৎ থেকে ভিখিরি মনে হয়। রেশনের দোকানের সামনে এলে দেখা যায় ছেঁড়া আর ময়লা হলেও পরনে তার তাঁতের রঙিন শাড়ি, বিবর্ণ বিষণ্ণ মুখে কোটরে বসা চোখ, তেলের অভাবে একরাশ ঘন চুল জট বাঁধা। শুকিয়ে আমসি বনে গেছে কোলের বছর দেড়েকের উলঙ্গ ছেলেটা, যেন নেশার ঘোরে ঢুলু ঢুলু চোখে চেয়ে আছে বড় মানুষদের ভিড়টার দিকে। পৃথিবীতে নবাগত শিশু, খিদে পেলেই চেঁচিয়ে চারিদিক মাত করা অধিকার, সে যেন ত্যাগ করেছে খিদে খিদে ঝিমিয়ে গিয়ে খিদের নেশায় ধুঁকবার অধিকার পেয়ে। এদিকে একটা মানুষ দেখেছো বাবুরা? পাগলের মতো দেখতে, কোমরে একটা কানে জড়িয়েছে, খুব চুলদাড়ি হয়েছে, দেখেছো? মোর স্বামী। স্বামী আর সিঁদুর কিনা এলাকার সবার চেতনায়। তাই প্রথমেই স্বামীদের মনে হয় যে বউটার কপালে আর সিঁথিতে যা লেপা আছে তা আসল সিঁদুর নয়। দেখলেই বোঝা যায় যেন জল দিয়ে সানে পোড়া ইট ঘষে সিঁদুর বানিয়েছে। এই সিঁদুর সিঁথিতে যতটা পারে গাদা করে চাপিয়েছে।
কপালের ফোঁটাটা করেছে মস্ত, তাকালেই যেন লোকে বুঝতে পারে সে যে বউ, গেরস্ত ঘরের বউ। ভূতনাথ ভাবে, হায় রে, শহরে বিজ্ঞানের এত চোখ ঝলসানো বিজ্ঞাপন, শহরে এসে তোকে ইটের গুঁড়ো দিয়ে নিচের গায়ে এই বিজ্ঞাপনটাই আঁটতে হয়। একজন বলে, কোন দিকে গেছে, স্বামীকে কোথায় খুঁজে বেড়াবে? এদিকে কাছে কোথাও আছে, না খেয়ে ধুকছে মানুষটা। দূরে কোথাও যাবে বাবু, দূরে কোথায় যাবে, যাবার সাধ্যি পাবে কোথা? সেও ধুঁকছে, ধুঁকতেই কথা বলে, প্রাণহীন সীমিত চোখে তাকায়। তোমার ঘর কোথায়? সে অনেক দূরে গায়ে। মানুষটারে মানুষটারে দেখনি বাবু, বাবু কেউ দেখেছো? ভূতনাথ বলে, এগিয়ে দেখো তো, জলের কলটার কাছে সাদা বাড়িটার সামনে ওরকম একজন শুয়ে আছে দেখেছিলাম যেন। শুয়ে আছে? না বাবু, না। শুয়ে আছে না বসে আছে কি করে বলবো বলো? মরে যায়নি, শুধু শুয়ে আছে। না না বাবু। নরেশের সর্বাঙ্গে কাঁটা দেয়, কাঁদো কাঁদো মুখে সে বলে, তুমি তুমি আমার সাথে এসো, ও বোধহয় অন্য লোক। নরেশদের বাড়িটা পাড়ার আগে, মরার কাছে পৌঁছাবার আগে। পাশের একটা গলির মধ্যে ঢুকেই তাদের বাড়ি। নরেশ ভাবে, আগে বাড়িতে নিয়ে একে কিছু খেতে দেব কি, বাচ্চাটাকে দুধ একটু দুধ সে খাওয়াবেই, সেজন্য বাড়ির লোকের সঙ্গে মারামারি করতে হলেও মারামারি করবে। কোনো প্রশ্ন করে না কেন বউটা? তার স্বামীর মতন একজন রাস্তার ধারে শুয়ে আছে শুনেও ব্যাকুল হয় না কেন? লোকটা যদি সত্যি ওর স্বামী হয়, মরে গেছে দেখে কিভাবে হাহাকার করে কেঁদে উঠবে, কিভাবে কপালে হাত দিয়ে বসে পড়বে, নয় আছড়ে পড়বে। সেই মর্মান্তিক নাটকের কথা ভেবে তার নিজের বুকটা ধড়ফড় করছে। কিন্তু দাঁড়িয়ে দেখতে হবে, শুনতে হবে সব। পালিয়ে গেলে চলবে না। কাঁদা কাটার পালা চুকলে, কি নাম, কোথা থেকে এসেছো, কিভাবে কি ঘটেছে, সব বিবরণ জেনে নিতে হবে। গলির মোড়ে পৌঁছে নরেশ বলে, বাচ্চাটাকে একটু দুধ খাইয়ে নেবে এসো। আগে দেখে আসি, শুয়ে আছে না ঘুমিয়ে আছে। ধীরে ধীরে পা টেনে টেনে সে হাঁটে। তফাৎ থেকে দেহটার পড়ে থাকার রকম, আর খানিক সরে দাঁড়িয়ে ভিড়ের মানুষগুলোর জটলা দেখতে সে একটু জোরে হাঁটে না। মানুষের শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা আর মরে পড়ে থাকা যেন সমান হয়ে গেছে তার কাছে। সিঁদুর দোকানের সামনে রোয়াকে একজন পুলিশ উবু হয়ে বসে আছে। মৃতদেহটাকে সরিয়ে নেবার ব্যবস্থা করতে হবে। কাছে এসে দাঁড়ায় বউটা, এক দৃষ্টে খানিকক্ষণ তাকিয়ে থাকে, নিষ্ক্রিয় ভাবে বলে, মরে গেছে না? হ্যাঁ, তোমার স্বামী নয়? বউটা মাথা হেলিয়ে জানায়, মরাটা তারই স্বামী। নরেশ স্তবনে থাকে, এ কেমন বউ, হ্যাঁ? রক্ত মাংসের জীবন্ত মানুষ তো, না মৃত স্বামীর টানে পা শিরশির করে নরেশের। হঠাৎ চোখের সামনে শূন্যে মিলিয়ে না গিয়ে সকালবেলায় তাজা রোদে দেহের ছায়া ফেলে তাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে নরেশ সবে একটু স্বস্তি বোধ করতে আরম্ভ করেছে। হঠাৎ যেন প্রাণ পায় বউটা, বাচ্চাটা দুপা ধরে শূন্যে তুলে
প্রাণপণে রাস্তায় আছড়ে মারে, মাথার খুলি চূর্ণ হয়ে যায়। তারপর তারপর নিজে ঝাঁপিয়ে পড়ে চলন্ত বাসটার সামনে। প্রমাণ হয়, কপাল আর সিঁথিতে অত করে ইটের গুঁড়োর সিঁদুর লাগালেও বউটা সেকালে স্ট্যান্ডার্ডের খাঁটি সতী নয়। তাহলে বাসের সামনে ঝাঁপ দিতে হতো না। মৃত স্বামীকে দেখে আপনা হতেই প্রাণ পাখি তার বেরিয়ে যেত। না খেয়ে না খেয়ে মরো মরো অবস্থাতে আপনা থেকে মরে যাওয়ার বদলে মরতে কিনা দরকার হলো চলন্ত বাসের। শেষ হলো মন বেঙ্গলি টেলসের আজকের নিবেদন, মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি ছোট গল্প, সতী। নমস্কার।